আচ্ছা, দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে জিনিসটা পড়ব সেইটা হচ্ছে জিনগত রোগসমূহ। এর আগের দিন আমরা মেন্ডেলের ফার্স্ট ল, মেন্ডেলের সেকেন্ড ল, এক সংকর জনন দ্বিসংকর জনন পড়েছি। আজকে চলে আসবো জিনগত রোগ। এবার এই জিনগত রোগ বা সোজা কথায় বংশগত রোগ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কোনো একটা রোগ ধরো বাবার আছে বা মায়ের আছে বা উভয়ের আছে, তাদের থেকে সন্তানের দেহেও রোগটা চলে এলো। অথবা অনেক সময় দেখা যায় বাবা মা দুজনের কেউই আক্রান্ত নয়, অথচ সন্তানের জিনের মধ্যে সেই রোগটা চলে এসেছে, সে বংশগতভাবে সেই রোগটা নিয়ে জন্মেছে। অর্থাৎ তার জিনের মধ্যে কিছু একটা ভুলভ্রান্তি হয়েছে। ভুলভ্রান্তিওয়ালা জিনগুলো কিভাবে এসছে আমরা সেই সমস্ত জিনিসপত্র এখানে পড়ব। এটা নিয়ে তোমাদের অনেকেরই একটু কনফিউশন হয়। যাই হোক, আশা করি আজকে ক্লাসটা করার পর তোমরা বেশ ক্লিয়ার একটা ধারণা পাবে। দেখো, তার জন্য প্রথম একটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের দেহের যে কোনো বৈশিষ্ট্য নির্ধারিত হয় প্রোটিন দ্বারা। প্রোটিন তৈরি হয় আরএনএ থেকে, আরএনএ তৈরি হয় ডিএনএ থেকে, আর যে ডিএনএর অংশ একটা আরএনএ বা একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বলা হয় জিন। তাই তো? এই জিনিসটা তোমরা বেশ কয়েকবার পড়েছো। আরও একটা জিনিস পড়েছি আমরা, সেটা হচ্ছে জিনের একাধিক অ্যালিল থাকে। কোনো জিনের অ্যাটলিস্ট দুটো করে অ্যালিল থাকে। অর্থাৎ কিনা কোনো একটা বৈশিষ্ট্য একটা জিন যদি প্রকাশ করে তাহলে তার অ্যালিল সেটিকে প্রকাশ করবে না। এই জিনিসটা খুব মন দিয়ে বুঝে নাও। একটা বৈশিষ্ট্য কোনো একটা জিন যদি প্রকাশ করে তাহলে তার অ্যালিল সেই বৈশিষ্ট্যটি প্রকাশ করবে না। ওকে, তাহলে আমরা সেই গল্পে চলে আসি। দেখো, জিন আর অ্যালিলের খেলা এখানে। হ্যাঁ, প্রথম আমরা যে রোগটার কথায় আসব সেইটা হচ্ছে থ্যালাসেমিয়া। দুটো শব্দ দিয়ে তৈরি, থ্যালাস, এমিয়া। থ্যালাস মানে হচ্ছে পৃথিবীর কোন অংশ? উত্তর হলো ভূমধ্য সাগর। আর এমিনিয়া মানে হচ্ছে, এই যে এমিয়া আর এমিয়া শব্দের অর্থ সোজা কথায় রক্তাল্পতা। রক্তের অল্পতা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে রক্তে লোহিত রক্তকণিকা কমে যাওয়া। তবে এখানে ঠিক লোহিত রক্তকণিকা নয়, এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে দেখো, থ্যালাসেমিয়া শব্দের অর্থ হলো ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা, থ্যালাস এমিয়া। এখানে আসল ঘাপলাটা কার? আসল সমস্যাটা হয় হিমোগ্লোবিনের। এখন হিমোগ্লোবিনের কাজ কি? কাজ হচ্ছে অক্সিজেন বহন করা কোষে, আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফুসফুসকে দিয়ে আসা হার্টের মাধ্যমে। ক্লাস 9-এ পড়েছো। ওকে, এবার আমরা দেখি হিমোগ্লোবিন তৈরি হয় কি দিয়ে। হিমোগ্লোবিন দুটো জিনিস দিয়ে তৈরি হয়, হিমো আর গ্লোবিন। হিমো মানে হচ্ছে লোহা, হেমাটাইট, তাই না, লোহার আকরিক। আর গ্লোবিন মানে হচ্ছে গ্লোব, গোল্লা আকৃতির প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? লোহা আর গোল্লা আকৃতির প্রোটিন দিয়ে। এই গোল্লা আকৃতির প্রোটিনরা দুই ভাই, আলফা প্রোটিন, বিটা প্রোটিন। ওকে, আলফা আর বিটা প্রোটিন। প্রোটিন মানে সে কি থেকে তৈরি হবে? সে আলটিমেটলি তৈরি হবে জিন থেকে। জিন মানে কি? জিন মানে তার একটা অ্যালিলও থাকবে, তাই না? একটা জিন যদি প্রোটিন তৈরি করে তার অ্যালিল প্রোটিন তৈরি করবে না। ক্লিয়ার? দেখো, হিমোগ্লোবিন দেখতে না এইরকম হয়। হ্যাঁ, এইরকম দেখতে হয়। দুটো আলফার গোল্লা, দুটো আলফা গ্লোবিউলিন প্রোটিন এবং দুটো বিটা গ্লোবিউলিন প্রোটিন দিয়ে হিমোগ্লোবিন তৈরি হয়। তাহলে এবার পরপর চলে আসি। প্রথম যার কথায় চলে আসবো সেটা হচ্ছে আলফা প্রোটিন। এ দেখো, তার মানে একটা জিন আছে যে আলফা প্রোটিনটা তৈরি করে, তাহলে তার অ্যালিল কি করবে? তার অ্যালিল আলফা প্রোটিনটা তৈরি করবে না, তাই না? তাহলে সেই গল্পে আসি। দেখো, এবার এই যে দুটো অ্যালিল, এক জোড়া ক্রোমোজোম, কত নাম্বার? মানুষের 16 নাম্বার ক্রোমোজোমের মধ্যে দুইভাবে থাকতে পারে, আলফা প্লাস আলফা প্লাস, আলফা প্লাস আলফা মাইনাস এবং আলফা মাইনাস আলফা মাইনাস। এই আলফা প্লাস আলফা প্লাস অবস্থাটায় মানুষটার আলফা প্রোটিন তৈরি হবে, আলফা প্লাস আলফা মাইনাস কন্ডিশনটাতেও তৈরি হবে। কারণ ভেবে দেখো, আলফা প্রোটিন থাকাটাই তো প্রকট বৈশিষ্ট্য, তাই না? অধিকাংশ মানুষের তো থাকে। কিন্তু আলফা মাইনাস কন্ডিশনটার সমস্যা হলো এখানে আলফা প্রোটিন তৈরি করার জিনটা নেই।
তার ফলে আলফা প্রোটিন তৈরি না করা অর্থাৎ বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থাটা প্রকাশ পাবে, তাহলে কোনো আলফা প্রোটিন তৈরি হচ্ছে না। মানে মানুষটার তখন হিমোগ্লোবিনটা দেখতে কেমন হবে? এইটুকু হবে, তাই না? এই রোগটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। এই রোগটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া। পরের গল্পে চলে আসি, সেম জিনিস দেখো, বিটার গল্পে চলে আসি। মানুষের 11 নম্বর অটোজোম, এ দেখো 16 আর 11 দুটোই অটোজোম তো, তাই না? 11 নম্বর অটোজোমে বিটা প্লাস জিনটা বিটা প্রোটিন তৈরি করে, তাহলে তার অ্যালিল বিটা মাইনাস তাকে তৈরি করবে না। একইভাবে দুটো কন্ডিশনে থাকতে পারে, বিটা প্লাস এই অবস্থায় বিটা প্রোটিন তৈরি হবে, বিটা প্লাস বিটা মাইনাস এই অবস্থায় তৈরি হবে। ওকে, আর বিটা মাইনাস এই অবস্থায় বিটা প্রোটিনটা তৈরি হবে না। তাহলে তখন হিমোগ্লোবিন দেখতে হবে এরকম। এই রোগটাকে আমরা কি বলবো? আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া। পুরো বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে আশা করি। ওকে, যদি দুটো আলফার মধ্যে একটা না থাকে তাকে বলবো মাইনর। ওকে, আর যদি দুটোই না থাকে তাহলে তাকে বলবো মেজর। বিটার ক্ষেত্রেও তাই, দুটি প্রোটিনের একটি না থাকলে তাকে বলবো মাইনর, দুটি না থাকলে তাকে বলবো মেজর। ওকে, পুরো আইডিয়াটা আশা করি তোমাদের স্পষ্ট হলো। আরও একটা শব্দে চলে আসি, দেখো এই কন্ডিশনটার দিকে তাকাও বা এই কন্ডিশনটার দিকে তাকাও, এটা সংকর অবস্থা না? এই অবস্থায় বিটা মাইনাস বা আলফা মাইনাসটা চুপচাপ প্রচ্ছন্ন হয়ে বসে আছে, নিজেকে প্রকাশ করছে না, প্রকাশ করছে আলফা প্লাস বা বিটা প্লাস। এই যে বিশুদ্ধ না হয়ে সংকর অবস্থাটা, এই সংকর অবস্থাটাকে আমরা এখানে বলবো বাহক বা ক্যারিয়ার অবস্থা। ওকে, আচ্ছা বন্ধুগণ, তাহলে একটা জিনিস দেখে নাও। একেবারে আমরা চলে আসি থ্যালাসেমিয়ার গল্পে। দেখো এই হচ্ছে না মানুষের ক্রোমোজোম। এর মধ্যে এই দেখো 16 নম্বর ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে এই দেখো 16 নম্বর ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ তোমরা। এই 16 নম্বর ক্রোমোজোমেই আলফা প্রোটিন তৈরি হওয়া এবং না হওয়ার জিনগুলো থাকে। এই দেখো ক্রোমোজোম, তার এই ছোট বাহুটা, যে বাহুটার নাম পি, এই বাহুটায় এইখানটায় থাকবে, এই লোকাসটায় থাকবে আলফা প্রোটিন তৈরির জিনটা। ওকে, তারা যদি কোনোভাবে বাদ চলে যায়, আলফা মাইনাস হয়ে যায়, তাহলেই রোগটা হবে। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা এবার একটা প্রবলেমে চলে আসি। মা ও বাবা উভয়ই কি বলছে? আলফা থ্যালাসেমিয়ার বাহক। তাহলে চলো কাজ করা যাক। এই চেকার বোর্ডের জায়গাটাই তোমাদের মাঝে মধ্যে সমস্যা হয়। তাহলে বাবা এবং মা, বাবা কি বলেছে? আলফা থ্যালাসেমিয়ার বাহক মানে সংকর অবস্থা, মা বাহক মানে সংকর অবস্থা। তাহলে কি কি গ্যামেট তৈরি হবে? দেখো বাহক মানে আলফা প্লাস আলফা মাইনাস, সুতরাং গ্যামেটও আলফা প্লাস এবং আলফা মাইনাস তৈরি হবে। তারপর ছোট্ট করে একটা চেকার বোর্ড করে নেওয়া যাক। আলফা প্লাস আলফা মাইনাস, আলফা প্লাস আলফা মাইনাস। এইদিকে মেল গ্যামেট লিখলাম, এদিকে ফিমেল গ্যামেট লিখলাম। তাহলে কি হলো? আলফা প্লাস আলফা প্লাস, আলফা প্লাস আলফা মাইনাস, আলফা প্লাস আলফা মাইনাস, আলফা মাইনাস আলফা মাইনাস। তাহলে এদের মধ্যে গল্পটা কি দাঁড়াচ্ছে? এই সন্তান সুস্থ, এই সন্তান সুস্থ, এই সন্তান সুস্থ, এই সন্তান আক্রান্ত, আলফা মাইনাস, তাই না? তাহলে 4 জনের মধ্যে একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা, মানে 25%। আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের ব্যাপারটা বোঝা গেল। এই রকম প্রবলেম কিন্তু আকছাড় আসে পরীক্ষায়। ওকে, নেক্সট আরেকটা গল্পে চলে আসি। আমাদের পরের যে জিনগত রোগটার কথা পড়বো তার নাম হিমোফিলিয়া। আবার একই কথা, হিমো মানে এখানে বোঝাবে রক্ত। আসল গল্প হলো রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধা। কি দিয়ে রক্ত জমাট বাঁধে? অনুচক্রিকা নামক রক্তকণিকাটি এই কাজটি করে, তাই না? আর শোনো, আসল গল্প হলো অনুচক্রিকার মধ্যে না প্রোটিন ফ্যাক্টর থাকে, 12খানা প্রোটিন ফ্যাক্টর থাকে। প্রোটিন মানে সে আলটিমেটলি কি থেকে তৈরি হবে? জিন থেকে, তাই তো? জিন আছে মানে তার একটা অ্যালিল আছে। একটা জিন যদি তৈরি করে তার অ্যালিল, তাহলে ফ্যাক্টরটা তৈরি করবে না। সেই গল্পে চলে আসো। দেখো ফ্যাক্টর 8, প্রোটিন ফ্যাক্টর 8, সে যদি না থাকে
তার অ্যালিলটা যদি প্রকাশ পেয়ে যায়, তৈরি না করার অ্যালিলটা, তাহলে যে রোগটা হবে তাকে বলবো হিমোফিলিয়া এ। আর যদি ফ্যাক্টর 9 না থাকে, তাহলে যে রোগটা হবে তাকে বলবো হিমোফিলিয়া বি। এই রোগে কি হয়? ব্যাপারটা হচ্ছে, যদি ফ্যাক্টরগুলো তৈরি না হয়, যদি ফ্যাক্টরগুলো তৈরি না হয়, তাহলে কি হবে? রক্ততঞ্চন হবে না। রক্ততঞ্চন না হলে কেটে গেলে পুরো রক্তটা বেরিয়ে মানুষটা মারা যাবে, তাকে বলে হিমোফিলিয়া। আর এই ফ্যাক্টর 9-এর অভাবে যে হিমোফিলিয়া বি হয়, তা দেখা গেছিল ব্রিটিশ রাজ পরিবারে, তার থেকে ক্রমশ সেটা ছড়িয়ে পড়ে রাশিয়া এবং আরও নানা জায়গায়। ওকে, তাই এটাকে বলে রয়্যাল হিমোফিলিয়া। আর আরও একটা নাম আছে, এটার নাম ক্রিসমাস হিমোফিলিয়া। তার কারণ ক্রিসমাস নামক একজন মানুষের দেখে প্রথম দেখা গেছিল, তাই তিনি শর্ট প্রশ্ন হিসেবে বিখ্যাত হয়ে আছেন। এবার আসল ঘাপলায় চলে আসি, শোনো। হিমোফিলিয়ার জিনটা, অর্থাৎ কিনা মানুষের রক্ত তঞ্চিত হওয়ার জিনটা থাকে এক্স ক্রোমোজোমে। ভালো করে মনে রাখবে, হিমোফিলিয়া ওই জন্য একটা এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগ। ওকে, দেখো একটা জিনিস দেখে নেওয়া যাক। এই দেখো হিমোফিলিয়া, হিমোফিলিয়ার জিন তাহলে কোথায় থাকছে, কোথায় থাকছে, কোথায় থাকছে? এক্স ক্রোমোজোম। ওকে, এই এক্স ক্রোমোজোমের মধ্যে হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া এ, অর্থাৎ কিনা রক্ততঞ্চন হওয়া এবং না হওয়ার দুটো জিন এই দুটো পজিশনে থাকে। তাই হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগ। ওকে, এইবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গায় চলে আসি। দেখো তাহলে XH বলে যে জিনটার নাম দিলাম আমরা, সে ফ্যাক্টর তৈরি করে, X ফ্যাক্টর তৈরি করে না। এবার মহিলাদের ক্ষেত্রে আমার 3টে অপশান হবে, দেখো, কারণ দুটো এক্স ক্রোমোজোম তো, X ক্যাপিটাল H তার মানে ফ্যাক্টর তৈরি হচ্ছে, X ক্যাপিটাল H তার মানে ফ্যাক্টর তৈরি হচ্ছে, কারণ হওয়াটাই প্রকট বৈশিষ্ট্য। কিন্তু X এই কন্ডিশনে কোনো ফ্যাক্টর তৈরি হবে না। ফ্যাক্টর তৈরি না হলে তখন মহিলাটি হিমোফিলিক হবেন। ক্লিয়ার আইডিয়া? কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখো দুটো অপশান, কারণ পুরুষের মাত্র একটি এক্স ক্রোমোজোম, হয় X ক্যাপিটাল HY মানে সুস্থ, অথবা X HY মানে ফ্যাক্টর তৈরি হচ্ছে না, হিমোফিলিক অবস্থা। তাহলে এখান থেকে দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। 1 নম্বর, হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা পুরুষদের মহিলাদের তুলনায় বেশি কেন? তার কারণ মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকায় 3 রকমের জিনোটাইপ পাওয়া যায়, আক্রান্ত হবে না, হবে না এবং হবে। পুরুষের একটি এক্স ক্রোমোজোম থাকায় মাত্র 2টি জেনোটাইপ পাওয়া যায়, হবে এবং হবে না, রোগাক্রান্ত এবং সুস্থ। তাই পুরুষরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একইভাবে আরেকটা প্রশ্ন চলে আসে, হিমোফিলিয়ার কোনো পুরুষ বাহক হয় না কেন? পুরুষ বাহক হয় না কেন? কেন হয় না? তার কারণ বাহক হওয়ার জন্য একই ক্রোমোজোম দুটো থাকতে হবে, তাই না? বাহক মানে সংকর অবস্থা, তো দুটো সেম জিনিস না থাকলে বাহক হয় না। এক্স ক্রোমোজোম দুটো থাকতে হবে, একটাই ক্যাপিটাল H একটা স্মল h থাকতে হবে। পুরুষের একটা এক্স ক্রোমোজোম, তাই বাহক হওয়া পসিবল নয়। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এই নিয়ে আমরা একটা সমস্যায় চলে আসি। কি বলেছে? বলেছে মা বাহক, বাবা সুস্থ, সন্তানদের কি হবে? মা হিমোফিলিয়ার বাহক। ওকে, তাহলে মায়ের দুটো এক্স ক্রোমোজোম, একটা ক্যাপিটাল H একটা স্মল h, বাহক তো। বাবা হচ্ছে সুস্থ মানে X ক্যাপিটাল H এবং Y। তাহলে গ্যামেট তৈরি করা যাক। চেকার বোর্ড করা যাক। বাবা X ক্যাপিটাল HY, মা X ক্যাপিটাল H X স্মল h। চলো ফার্স্ট X ক্যাপিটাল H X ক্যাপিটাল H X ক্যাপিটাল HY, তাই তো, তাই না? নেক্সট চলে আসি X ক্যাপিটাল H X স্মল h, দিস ওয়ান, আর X স্মল h Y। তাহলে দেখো এবার দেখি কি কি ঘটনা ঘটলো। কন্যা সুস্থ, কন্যা সুস্থ এবং বাহক, পুত্র সুস্থ, পুত্র আক্রান্ত। তাহলে 4টি সন্তানের মধ্যে একজন আক্রান্ত, সম্ভাবনা 25%। কন্যাদের 2টির মধ্যে একজনও আক্রান্ত না, সম্ভাবনা 0%।
পুত্রর দুটির মধ্যে একটি আক্রান্ত, সম্ভাবনা 50%। তাহলে পুত্র কন্যা আলাদা করে দিক বা গোটা সন্তান দিক, কত পার্সেন্ট বার করা যাবে? লাস্ট গল্পে চলে আসা যাক। আমাদের তারপরের জিনগত রোগ হুইচ ইজ বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, বর্ণ চিনতে অসুবিধা। কোন কোন বর্ণ? লাল, সবুজ, নীল। দেখো আমাদের রং চেনার ক্ষমতাও কিন্তু একটি প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে প্রোটিন মানে আলটিমেটলি জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং সেই জিনটা কোথায় থাকবে? কালার ব্লাইন্ডনেসের জিনটাও থাকছে কোথায়? দেখে নাও, কালার ব্লাইন্ডনেস কই গেল? তারও জিন থাকছে আমাদের এক্স ক্রোমোজোমে। বোঝা গেছে? তাহলে এটিও একটি এক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগ। ওকে, আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? দেখো, আচ্ছা, তাহলে লাল রং দেখতে না পাওয়ার জন্য যে বর্ণান্ধতা হয় তাকে বলে প্রোটোনোপিয়া। প্রোটো মানে 1। সবুজের জন্য যে রোগটা হয় তাকে বলে ডিউটেরোনোপিয়া মানে 2। আর নীলের জন্য যে রোগটা হয়, নীল রং দেখতে না পাওয়ার যে অসুবিধা রূপম ইসলামের হতে পারে, তাকে বলা হয়, না রূপম ইসলামের তো নীল রং প্রিয়, সরি, ট্রাইটোনোপিয়া 3। আচ্ছা, এবার দেখো সমস্যায় চলে আসি। সেম গল্প, হ্যাঁ। XC+ মানে রোগ দেখতে, XC+ মানে রং দেখতে পাবে, XC- মানে রং দেখতে পাবে না। ওই যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ তো। তাহলে দেখো মহিলাদের সেই 3টে অপশানই হচ্ছে C+C+X রং দেখতে পাবেন, C+C- রং দেখতে পাবেন এবং বাহক C- রং দেখতে পাবে না, মানে কালার ব্লাইন্ড। তাহলে 3টির মধ্যে একটি অপশান। আবার ওইদিকে পুরুষদের ক্ষেত্রে XC+Y রং দেখতে পাবে, XC-Y রং দেখতে পাবে না। 2টির মধ্যে একটি অপশান, সুতরাং পুরুষরা বেশি বর্ণান্ধ হয় এবং পুরুষ বাহক হবে না, কারণ বাহক হওয়ার জন্য 2টো ক্রোমোজোম থাকতে হয়, যেখানে পুরুষের এক্স ক্রোমোজোম একটা। চলো সমস্যা, কি সমস্যা? মা বলছে বাহক, বাবা বলছে বর্ণান্ধ। তাহলে গল্পটা কি হবে? এই দাঁড়াও একটা জিনিস দেখে নিই। এ দেখো, এটাকে বলে ইশিহারা চার্ট। এই চার্টটা সুবিধা হচ্ছে, এই চার্ট দ্বারা বোঝা যায় কে বর্ণান্ধ কে নয়। যারা যারা এখানে ভেতরে 12, 29, 74, 45 এবং তারপরে 13 আর কাটাকুটি দেওয়া জিনিসটা পুরো দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা কালার দেখতে পাচ্ছ, বাইরের গোল্লাগুলো এবং ভেতরের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, তার মানে চোখে বর্ণান্ধতা নেই। যদি কেউ লাল রঙের বর্ণান্ধ হয় তাহলে সেই 12টা দেখতে পাবে না, 29টা দেখতে পাবে না। কেউ যদি সবুজ রঙের বর্ণান্ধ হয় তাহলে সে শুধু 29টা দেখতে পাবে। বোঝা যাচ্ছে? এই রকমভাবে পুরো জিনিসটা হয়, এটাকে ইশিহারা চার্ট বলা হয়। ওকে, চলো এটা নিয়ে আমরা তাহলে গল্পে চলে আসি। হ্যাঁ, যে প্রবলেমটায় আসছিলাম, মা বাহক বাবা বর্ণান্ধ। মা বাহক তার মানে মা কি হচ্ছেন, এদিকটায় করছি, মা হচ্ছেন XC+XC-, বাবা বর্ণান্ধ, বাবা তাহলে XC-Y। গ্যামেট তৈরি হচ্ছে C-Y, C+XC-। ওকে, চেকারবোর্ড করা যাক। মেল গ্যামেট এদিকে, ফিমেল গ্যামেট কলম বরাবর। XC+C-, XC+Y, XC-, XC-Y। ওকে, এবার এখানে মজা দেখো। কি মজা দেখবে? তোমরা মজা দেখবে, যাদের কালার নেই তারা সব দেখতে পাবে না। XC+C-, মহিলা সুস্থ, কন্যা সুস্থ, কন্যা অসুস্থ, পুত্র সুস্থ, পুত্র অসুস্থ। তাহলে সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25% থেকে বেড়ে হয়েছে 50%, তাই না? পুত্র তার ফলে হয়েছে 50% আক্রান্ত, কন্যাও তার ফলে হচ্ছে 50% আক্রান্ত। আশা করি পুরো বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। আমরা 3টে জিনগত রোগ কিভাবে হয়, কোন কোন জিন দ্বারা হয়, কোন ক্রোমোজোমে থাকা অবস্থায় হয়, মানে থ্যালাসেমিয়া অটোজোমাল জিনগত, হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস সেক্স ক্রোমোজোমাল জিনগত রোগ, তাদের পুরো ডিটেলিং পড়লাম।
আশা করি তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। পরের ক্লাসে আমরা মেন্ডেলের আরও কিছু ছোটোখাটো বিষয়, ইম্পর্টেন্ট ছোটোখাটো কিছু টপিক করে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ওকে, টাটা।